ফ্রেডি একবার দেখাও তো। না স্যার, সেরকম তো কিছু দেখতে পেলাম না। আচ্ছা প্রিন্সিপাল সাহেব, আপনাদের স্টাফ রুমটা কোথায়? সেকেন্ড ফ্লোর, আসুন। চলো। রবিবাবু, আপনি যে বলেছিলেন যে দেওয়ালে কেউ কালি দিয়ে লিখেছিল, সেটা কোথায়? সেগুলো তো আমি মোবাইলে, এই দেখুন স্যার। তো আপনারা তো তাড়াতাড়ি কি ছিল এই দেওয়ালটা রং করার? সমস্ত স্টাফেরা খুব ঘাবড়ে গিয়েছিল, সবাই চিন্তা করছিল, আর কলেজের পরিবেশ খারাপ হচ্ছিল। তারপর এক্সামিনের সময় এসে গেছিল, সেই জন্যই আমি মুছে দিয়েছি। কিন্তু এই পেনটা কে করেছে? ওই তো আমাদের রাম আদর্শ, আমাদের কলেজের কন্ট্রাক্টর, ওই করেছে রং। আমি ভাবলাম যে যদি এই লেখাগুলো মুছে দিই, সবাই কাজে মন দিতে পারবে। আপনি যখন এই হুমকির কথা জানলেন তখন পুলিশে গিয়ে কমপ্লেন করেননি কেন? স্যার করেছিলাম, পুলিশ এসেও ছিল, ওনারা অনেক জিজ্ঞাসাবাদ করলেন, তারপর ওনারা বলে দিলেন হয়তো কেউ এটা দুষ্টুমি করেছে, তারপর চলে গেলেন। আপনাদের কলেজের করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না? তো চলুন আমরা গিয়ে দেখি ভিডিও ফুটেজটা, জানা যাবে কে এসেছিল ভেতরে। আমরা ফুটেজ দেখেছি স্যার। কি দেখেছেন? যত লোক বাইরে থেকে ভেতরে এসেছিল আর গিয়েছিল, তারা হয় প্রফেসর বা স্টাফেরা, বাইরের তো কোনো লোকই আসেনি। কারো যদি হুমকি দেওয়ারই হয় তো সে স্টাফ রুমে কেন লিখতে যাবে? আপনার রুমেও লিখতে পারতো, বা কলেজের যে মেন গেট রয়েছে সেখানেও সে লিখতে পারতো। এখানেই কেন লিখলো? দেখুন রবিবাবু, কেউ না কেউ তো ভেতরে এসেছিল। আরে স্যার, স্যার অভিজিৎ, অভিজিৎ কি করছো তুমি? যেখানে ব্লাস্ট হয়েছিল সেই স্পটটা এই জানালার একদম নিচেই, আর এই জানালাটা স্টাফ রুমের একদম পাশে, আর জানালার ঠিক লাগোয়া হলো এই বেঞ্চ। স্যার, ক্লাসরুমে যদি ঢুকতেই হতো ওই দরজাটা দিয়ে ঢুকতেন, এরকম হার্ট অ্যাটাক করানোর কি প্রয়োজন ছিল? আরে আমি চেক করছিলাম যে আমাদের বোমবার সে কতটা রিস্ক নিয়েছিল স্টাফ রুমে গিয়ে ওই হুমকি দেওয়া পেন্ট লেখার জন্য। তার মানে স্যার, এই যে 65 লেখা বেঞ্চে যে ছেলেটা বসেছিল সেই বোমটা নিচে ফেলেছিল, যা ঠিক ওখানেই পড়েছিল। আর আমরা সবাই কাঁচের টুকরো আর লোহার টুকরো কেন পেলাম না জানো? মানে ওটা হোমমেড বোম ছিল? এক্স্যাক্টলি, এটা হোমমেড বোম ছিল। এই যে বাড়িতে ব্যবহার হয় না ব্লিচিং পাউডার ইত্যাদি, এগুলো দিয়েই বানানো হয়েছিল। সেই কারণেই ওই এভিডেন্স প্যাকেটে ব্লিচিং পাউডারের গন্ধ আসছিল। স্যার, এই ব্লিচিং পাউডার ওর ওই বেঞ্চেও লেগে রয়েছে। স্যার, তাহলে ওই বডিটা কার ছিল? আলুকে কঙ্কালটা ফরেন্সিক ল্যাবে নিয়ে গেছে, জানা যাবে সেটা কার। আচ্ছা রবিবাবু, স্টুডেন্টরা কোথায়? স্যার সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এই স্টুডেন্টটা কোথায়? টেবিল নাম্বার 65-এ যে বসেছিল। স্যার, নাম্বার 65 তো আরিয়ানের। স্যার, ও 1 নম্বরের দুষ্টু ছেলে, কলেজের সব প্রফেসরদের জ্বালিয়ে খেয়েছে, 1 নম্বর দুষ্টু। আরিয়ান, চলো এবার আমরাও ওকে একটু বিরক্ত করি। আই এম সরি স্যার, আই এম সরি। চুপ! এই জন্য কলেজে জয়েন করেছো? কলেজটাকে বোম দিয়ে উড়ানোর জন্য? কেন করেছো এটা? স্যার, এক্সাম আসছিল আর আমি একদম তৈরি ছিলাম না, তো
ওই দিন আমি স্টাফ রুমের ভেতরে যাই আর কলেজটাকে বোম দিয়ে ওড়ানোর হুমকি দিয়েছিলি। আমি ভেবেছিলাম যে এতে কলেজ ম্যানেজমেন্ট ভয় পেয়ে যাবে আর এক্সামকে পোস্টপোন করে দেবে, যাতে আমি আরেকটু সময় পেয়ে যাই তৈরি হতে। আচ্ছা, এইসব বোম বানানো তুমি কোথা থেকে শিখেছো? স্যার, ইন্টারনেট থেকে শিখেছি। ওখানেই সব ইনফরমেশন পাওয়া যায় স্যার। ওখান থেকে যে কেউ বোম বানানো শিখতে পারে। আমিও তাই করেছিলাম। আর এক্সামের দিন ক্লাসরুমে আমি এক্সাম শুরু হওয়ার আগে যদি এই বুদ্ধিটা পড়াশোনায় কাজে লাগাতে তাহলে অনেক বড় কাজ করতে পারতে। স্যার, আমি এইসব এক্সামটা বন্ধ করতে করেছিলাম স্যার। আমি কাউকে মারতে চাইনি। কিন্তু মেরেছো তো ঠিকই না? না বস, আরিয়ানের কারণে কারোর প্রাণ যায়নি। এটা কি বলছো তুমি সালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। এটা কি বলছো তুমি সালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। বস, যেখানে আমরা ওই ব্লাস্ট সাইটের পাশে কঙ্কাল পেয়েছিলাম, ওই কঙ্কালটা আসলে 22 থেকে 24 বছর বয়সের একটা ছেলের লাশ, যার মৃত্যু আজ থেকে 2 বছর আগে হয়েছিল। কি 2 বছর আগে? এটা তো ভালোই হয়েছে, এর বমের কারণে ওখানে ব্লাস্ট হয়েছে আর লাশ বেরিয়ে এসেছে। নাহলে তো জানতেই পারতাম না একটা লাশ ওখানে পোঁতা রয়েছে। আর মৃত্যু হয়েছে কি করে? এটা বলা খুব কঠিন ব্যাপার বস। কোনো এভিডেন্স নেই, শুধু হাড়। আর ওই হাড়ের ওপর না কোনো বুলেটের চিহ্ন আছে, না কোনো ছুরির চিহ্ন আছে, কিচ্ছু নেই। কিন্তু আপনার গাট ফিলিং কি বলছে? অভিজিৎ, এই ধরনের কেসে গার্ড ফিলিং কোনো কাজ করে না। যা কিছু হতে পারে বস। হতে পারে কেউ ওর গলা টিপে দিয়েছে, কেউ ওকে বিষ দিয়ে মেরেছে, অথবা এটাও হতে পারে যে কেউ ওকে জীবন্ত জমির মধ্যে পুঁতে দিয়েছে। কিন্তু বস, এত কিছু সত্ত্বেও একটা সাফল্য পাওয়া গেছে। কি? এই দেখো, এইটা। এই সেই ছেলেটা? হ্যাঁ স্যার, এই কলেজে প্রিন্সিপাল হবার আগে আমি কেমিস্ট্রি টিচার ছিলাম। সব ছাত্রছাত্রীদেরই আমি পোক করতাম যাতে কেমিস্ট্রিতে তাদের রুচি আসে, কিন্তু একে কখনো আমায় পোক করতে হয়নি, কারণ প্রথম থেকেই এর কেমিস্ট্রির প্রতি নজর ছিল। খুব ব্রিলিয়েন্ট ছিল স্যার। আর্থ ন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড অ্যাওয়ার্ড 2015, 2 বছর আগে। আগে হ্যাঁ, আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আর শালুকের কথা অনুযায়ী ওর মৃত্যু 2 বছর আগে হয়েছিল। আপনাকে কেউ কিছু বলেনি যে ও চলে গেছে, ও নিখোঁজ হয়ে গেছে? পুলিশের রিপোর্ট তো নিশ্চয়ই করেছে। না স্যার, আমাকে কেউ কিন্তু বলেনি। কে যেন বলেছিল এর আর ওর বাবার মধ্যে কোনো বনিবনা ছিল না, তাই বাড়ি ছেড়ে চলে আসে। তবে খুবই ব্রিলিয়েন্ট ছেলে ছিল স্যার, পড়ায় খুবই মনোযোগ ছিল। আরে আমাদের কলেজের কেমিস্ট্রি ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজও করতো। আর তাতে যা টাকা পেত সেগুলো খরচ করতো না, সবই সঞ্চয় করতো। কোনো বিশেষ জিনিসের জন্য ও টাকা জমাতো? ও বলতো যে আমি কোনো এনজিওর সাথে মিলে দুস্থ মানুষদের সাহায্য করব। হ্যালো স্যার, মাইসেলফ প্রণব।
কলেজের চেয়ারম্যান আর লোকাল কর্পোরেটর। ইন্সপেক্টর, আমি এসব কি শুনছি যে এই যে ব্লাস্ট হয়েছে সেটা সুইসাইড বম্বারের কাজ? না, কোনো সুইসাইড বোম অ্যাটাক হয়নি, বরং একটা খুন হয়েছে। কোন? আগে হ্যাঁ, আর সেই খুনটা 2 বছর আগে হয়েছিল। আপনারই এক স্টুডেন্ট ছিল আর্থ, ওকেই খুন করা হয়েছিল। গড। ইন্সপেক্টর প্লিজ, আমাদের স্টুডেন্টের ওপর এর একটা খারাপ প্রভাব পড়ছে, আর আমি কলেজটা খুব তাড়াতাড়ি আবার খুলতে চাই। সো প্লিজ আই রিকোয়েস্ট ইউ, এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করুন। আমরাও এটাই চাই। থ্যাংক ইউ। অ্যান্ড ইয়েস, আপনাদের কোনো রকমের কোনো সাহায্যের প্রয়োজন হলে একটুও দ্বিধাবোধ করবেন না। আমি যা করতে পারি করব। আপাতত শুধু ওর বাড়ির ঠিকানাটা দিলেই হবে। স্যার, আমার মনে হয়েছিল ও আমার উপর রেগে আছে, আমার উপরে অভিমান করেছে। হয়তো ওর রাগ কমে গেলে নিজের থেকেই বাড়ি ফিরে আসবে। কিন্তু কি করে জানো যে ও? কিন্তু আমরা শুনেছি যে আপনাদের মধ্যে সবসময় নাকি কোনো না কোনো ঝামেলা হতো। হ্যাঁ স্যার, এখন রিয়েলাইজ করতে পারছি যে বেশিরভাগ ভুল আমিই করেছিলাম। আমি নিজেকে একজন ভালো বাবা করে তুলতে পারিনি। ও ঘর ছেড়ে কবে গেছিল আপনার মনে আছে? 12ই আগস্ট 2015 বলেছিল কলেজ যাচ্ছে, তারপর আর ফিরে এলো না। আপনি আপনার ছেলের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ করেননি? হ্যাঁ স্যার, করেছিলাম, কিন্তু ওরা কিছু বলতে পারলো না। পুলিশে নিশ্চয়ই কমপ্লেন লিখিয়েছিলেন? প্রত্যেকটা স্টেটের খবরের কাগজে ওর হারিয়ে যাওয়ার খবর ছাপিয়েছিলাম, কিন্তু তাতেও কিছু হয়নি। আমরা ওর রুমটা কি একবার দেখতে পারি? স্যার, ও চলে যাওয়ার পর থেকে ঘরটা বন্ধই রেখে দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে এখান থেকে কিছু নিলে ওর খুনিকে ধরা সম্ভব হবে, তাহলে প্লিজ প্লিজ আপনারা নিতে পারেন। এসব কেমিস্ট্রির বই, আমরা তো কিছু বুঝতেই পারবো না এর। ডক্টর সালুকে স্যারকে পাঠিয়ে দিই, যদি উনি কিছু বলতে পারেন। আচ্ছা, এই যে ফটোগ্রাফটা আছে এইখানে, কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে যে 4 জন আছে এইখানে, এদের সবাইকে চেনেন আপনি? হ্যাঁ, এরা ওর ছোটবেলাকার বন্ধু। তুষার, লোকেশ, বীর, খুশি, ওরা সব কলেজে একসাথেই পড়তো আর খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা, এদের সঙ্গে একবার দেখা করি। এদের অ্যাড্রেস দিন তো আমায়। হ্যাঁ, 12ই আগস্ট 2015 কিছুদিন আগে। হ্যাঁ, আমি জানি 2 বছর আগের কথা আমি বলছি। তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো কিছু মনে পড়ে কিনা, কি হয়েছিল। স্যার, এক্স্যাক্ট কিছু তো আমার মনে নেই, কিন্তু 6 অগস্টের দিনটা আমার মনে আছে, কারণ ওই দিন আমার বার্থডে ছিল। আচ্ছা, আর ওই দিন আমি আর্থকে দেখেছিলাম। ও গেটওয়েকে কিছু পয়সা দিয়েছিল আর কিছু কিনেছিল ওর থেকে। গেটওয়ে আমাদের কলেজে একে স্টোনব্রিজের ওয়াচম্যান স্টুডেন্টদের খুব ফেভারিট ছিল। ওর সামনের দুটো দাঁতের মাঝখানে খুব বড় একটা ফাঁক ছিল, এই জন্যই আমরা ওকে গেটওয়ে অফ স্টোনব্রিজ বলে ডাকতাম। এমনি তো ওর আসল নাম কি ছিল? জানি না স্যার, আমরা কোনোদিন কোনোরকম ভাবে ওকে জিজ্ঞেসই করিনি ওর নাম কি ছিল। হ্যাঁ স্যার, আমরা ওকে শুধু গেটওয়ে বলেই ডাকতাম। আর কিছু মনে আছে? হ্যাঁ স্যার, 6 অগস্টের কদিন বাদে আমি আর্থকে গেটওয়ের সঙ্গে ঝগড়া করতে দেখেছিলাম। কিছু আর্গুমেন্ট চলছিল ওদের মধ্যে। ঠিক আছে, তোমরা যেতে পারো। যদি দরকার পড়ে তোমাদের আবার ডাকবো। কি মনে হচ্ছে? গার্ডকে আমাদের ধরতে হবে, ও নিশ্চয়ই কিছু বলতে পারবে। আর স্যার, এই ছেলেটা ওয়াচম্যানের থেকে কি কিনছিল? এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, আমি আপনাদের কিছু বলতে চাই। কি? হয়তো আপনাদের এটা শুনে একটু আশ্চর্য লাগবে, কিন্তু আমি আগে থেকেই জানতাম
যে আর্থ মারা গেছে। কি? ও মারা গেছে এটা তোমার কেন মনে হয়েছিল? দ্যাট আই ডোন্ট নো। এটা একটা গাট ফিলিং। আমি আগে থেকেই জানতাম যে ব্যাস আর্থ আর বেঁচে নেই। আর কি কারণ আপনার এই গাট ফিলিং এর? কারণ আছে স্যার। এই দেখুন, ফ্রেন্ডস বুকে আর্থের প্রোফাইল, এই সমস্ত পিকচার্স আর পোস্টস। কিন্তু 12 অগস্টের পর ও যেটা পোস্ট করেছিল তাতে আমি কমেন্টস করেছিলাম, কিন্তু ও কোনো রিপ্লাই করেনি। রিপ্লাই দেয়নি মানে আপনি ধরে নিলেন যে ও মারা গেছে? আই নো ইটস ওয়ার্ড, কিন্তু আর্থ আমার সমস্ত কমেন্টে রিপ্লাই করতো, এমনকি ঘুমানোর আগেও গুড নাইট মেসেজ পাঠাতো। কিন্তু 12 অগস্টে আমি সেই মেসেজও পাইনি। নো অফেন্স, তোমায় একটা পার্সোনাল প্রশ্ন করব। তোমার আর ওর মধ্যে কি কোনো রিলেশনশিপ ছিল? না, এরকম তো কিছু ছিল না, কিন্তু আমাদের রিলেশনশিপ বন্ধুত্বের থেকে অনেক বেশি ছিল। তার মানে আপনার মনে হচ্ছিল যে 12ই আগস্টের পরে ওর প্রোফাইলে ওর সমস্ত ছবিগুলো অন্য কেউ দিচ্ছিল? হতে পারে। না না, এটা কিভাবে হয়? আমরা তো মোবাইল কোম্পানির সঙ্গে ক্রস চেকও করিয়েছি। ও কটা ছবি তুলেছে, কোথা থেকে তুলেছে, আর কিভাবে তুলেছে, কখন পাঠিয়েছে, সব ক্রস চেক করেছি আমরা। সব তো ঠিকই ছিল। এক্স্যাক্টলি। মোবাইল কিছুক্ষণের জন্য অন হতো, কিন্তু লোকেশন সেটাই ছিল যেখান থেকে ও ছবি পোস্ট করতো। আমি জানি যে আপনারা কি ভাবছেন, যে আমি এসব পাগলের মতো কি উল্টোপাল্টা বলছি, কিন্তু আমার মন জানে আর্থ কোথাও যায়নি। ইনফ্যাক্ট ও কলেজ থেকে বাইরেও যায়নি। স্যার, হ্যাঁ স্যার এটা দেখুন। খুশি ঠিক বলছিল, আর্থ কোথাও যায়নি। এটা কি করে সম্ভব? স্যার, আমি সব ছবির রিভার্স ইমেজ চেক করেছি। রিভার্স ইমেজ মানে যা থেকে তার ডিটেলসটা পাওয়া যায়? হ্যাঁ স্যার, যদি ধরুন কোনো ছবি আমরা ইন্টারনেটে আপলোড করি, তাহলে সেই ছবির সব ডিটেলস আমরা পেয়ে যাব। কটার সময় তোলা হয়েছিল, কোথায় তোলা হয়েছিল, সব। আর যদি ওই ছবি কেউ কোনো এডিট করতে চায় বা ট্যাম্পারিং করতে চায়, তাহলে আমরা অরিজিনাল ফটোটাও কি আছে সেটা বুঝে যাব। আর স্যার, 12ই আগস্টের পর থেকে যতগুলো ছবি আপলোড করেছিল, আমি সেগুলোর রিভার্স ইমেজ চেক করেছি। এই দেখুন স্যার, কি পেয়েছি। ছবি তো একই, সেম লোকেশন, সেম টাইম, শুধু ওর জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে আছে। কেউ এডিট করে এটাকে এর জায়গায় আর্থের চেহারা লাগিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। তার মানে ছেলেটা ওই সব জায়গায় যায়নি, বরং এ তো কলেজ থেকেই বাইরে যায়নি। ওই বেচারা তো 12ই আগস্ট 2015 মারা গিয়েছে। কিন্তু ওকে কে খুন করতে পারে? সেটা তো গেটওয়ে ওয়াচম্যানই বলতে পারবে। খোঁজ নিতে হবে কোথায় আছে। স্যার, প্রিন্সিপালের সঙ্গে কথা হলো। গেটওয়ের আসল নাম শৈলেশ স্যার। আচ্ছা স্যার, 11ই আগস্ট 2015 আর্থ শৈলেশের বিরুদ্ধে কলেজের বোর্ডে একটা চিঠি লিখেছিল যে ও ড্রাগস বেচে, এই সুগার হাই ড্রাগস। আর 12ই আগস্ট ওকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওটা হোক বা না হোক, নিশ্চয়ই শৈলেশের হাত আছে ওর খুনের ব্যাপারে। কলেজের লোকেরা ওর নামে কমপ্লেন করেনি পুলিশে? না স্যার, প্রিন্সিপালের নাকি দয়া হয়েছিল। শৈলেশ খুব গরিব মানুষ, একা ইনকাম করতো, তাই ওকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, বাড়ির লোকেরা কি বলছে শৈলেশের? শৈলেশের বাড়ির লোক এখান থেকে 600 কিলোমিটার দূরে একটা গ্রামে থাকে। শৈলেশের সাথে তো ওদের 2 বছর কোনো যোগাযোগই নেই। ওরা তো নিজেরাই ওকে খুঁজছে। কিন্তু ওর বাড়ির লোক জানতে পেরে গেছিল যে শৈলেশ ড্রাগ বিক্রি করে, তো ওরা এটা ভেবে নিয়েছে ওকে হয়তো পুলিশে ধরে নিয়েছে আর জেলে পড়ে রয়েছে। একই রকম ফ্যামিলি, খোঁজার একবার চেষ্টাও করেনি? এই শৈলেশ 2 বছর ধরে নিখোঁজ, একবারও বাড়ির লোককেও ফোনও করেনি। চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল আর 2 বছর ধরে বাড়ি যায়নি, তাহলে গেল কোথায়? দয়া, আমি জানি শৈলেশ কোথায় আছে।
স্যার 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 পেয়ে গেছি, এই দেখুন। স্যার এই লাশটা তো পুরোপুরি কঙ্কাল হয়ে গিয়েছে, একে চিনতে পারবো কিভাবে? ডক্টর সালুখে আছে তো? এই লাশটাকে চেনার জন্য ডক্টর সালুখের কোনো প্রয়োজন নেই। এই কঙ্কাল নিজেই তার পরিচয় বলে দিচ্ছে। এই দেখো, এর দাঁতের মাঝখানে গ্যাপ আছে। কলেজের ওয়াচম্যান শৈলেশ কুমার। স্যার আশ্চর্য ব্যাপার, পার্কিং লটে দুটো লাশ পাওয়া গেল আর কেউ এটার ব্যাপারে কিছু জানেই না। ইউ আর রাইট। কারোর তো এটা জানা উচিত ছিল। তার তো অবশ্যই জানা উচিত যে পার্কিং লটের ফ্লোর বানিয়েছে। কলেজের কম্পাউন্ডের মধ্যে দুটো লাশের কঙ্কাল পাওয়া গেছে, আর আপনারা কিছু জানেনই না। কি না স্যার? আচ্ছা, যে পার্কিং লটের যে কাজ হয়েছে এখানে, মানে এই মেঝে বা এই সব কিছু, এগুলো কবে হয়েছিল কিছু বলতে পারবেন? এগুলো তো 7ই আগস্ট 2015। মানে 2 বছর আগে, যে সময় আর্থ মারা গিয়েছিল, মানে তার আশেপাশেই। মানে যেই এই কংক্রিটের কাজটা বা মাটি ভরার কাজটা করেছে, ও জানতো যে ও দুটো লাশের ওপর মাটি ফেলছে। হ্যাঁ, এই সমস্ত কাজ এখানে কে করেছিল? রাম আদর্শ, আমাদের কলেজের কন্ট্রাক্টর। এসব কাজ ওই করে থাকে। ওই কন্ট্রাক্টর যে অফিসের পেন্টিং করেছিল? আগে হ্যাঁ, এই পার্কিং লট আর মাটি ঢালার কাজ ওই করেছে স্যার। এই রাম আদর্শ থাকে কোথায়? লোকটা তো দেখছি বাড়িটা বেশ ভালোই হাঁকিয়েছে। একজন কন্ট্রাক্টরের এত বড় বাড়ি। আচ্ছা দাদা, এটা কি করে হলো? কি আর বলবো বাবা, আমার তো আর জীবনের প্রতি মায়া দেয়নি। দেখো না, কালকেই কত হাসি ঠাট্টা করছিল মাদার, আর কালকেই হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে প্রাণ চলে গেল। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? আগে আর্থ আর শৈলেশ করেছিল, এখন এই রাম আদর্শ। একমাত্র এই ছিল যে এই কেসের শেষ সাক্ষী। এটা কারো প্ল্যান মনে হচ্ছে বস। আর এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। মনে হচ্ছে কেউ জেনে গেছে যে আমরা এই কেসটাকে ইনভেস্টিগেট করছি। নিজের জীবন বাঁচানোর জন্য রাম আদর্শকে মেরে দিল। আমার তো মনে হয় এই কলেজেরই কেউ হবে। সে কে এটা জানতে কলেজের হিস্ট্রি ঘাঁটতেই হবে। স্যার, স্টোনব্রিজ কলেজের ফিনান্সিয়াল হিস্ট্রি একদম ক্লিন। টাকা বা ডোনেশনের ক্ষেত্রে কোনো ঘাপলা নেই। স্যার স্যার এই আর্টিকেলটা পেয়েছি। 3 আগস্ট 2015-তে একে স্টোনব্রিজ কলেজের কেমিস্ট্রি ল্যাবে স্টুডেন্টদের ওপর একটা আজব সাইড এফেক্ট হয়েছিল। সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল। মনে হয় কোনো কেমিক্যাল রিয়াকশন ছিল। এটা কি ধরনের কেমিক্যাল? স্যার ওটা তো অথরিটিসও জানতে পারেনি। সবাই এটাই মেনে নিয়েছিল যে কোনো একটা স্টুডেন্ট হয়তো দুটো কেমিক্যালকে একসাথে মিলিয়ে ফেলেছিল। কেমিক্যাল রিঅ্যাকশনের এত স্ট্রং এফেক্ট যে সেটা পুরো ল্যাবে ছড়িয়ে পড়ে। হতে পারে অভিজিৎ, কিছু কিছু কেমিক্যালের খুব স্ট্রং রিয়াকশন হয়, যেমন হচ্ছে নেনথানাইট। বস, আমি ওর কেমিক্যাল জার্নাল দেখেছি। ওখানে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। 10 আগস্ট 2015-তে ওর কেমিক্যাল জার্নালে একটা বিশেষ কথা লিখেছিল। কি? আর্থ কেমিক্যাল ল্যাবে সুগার হাই ড্রাগের টেস্টিং করে ওর কেমিক্যাল ফর্মুলা বের করে লিখেছিল সুগার হাই, যাকে কেমিক্যাল ভাষাতে নেনথানাইনও বলে। এটা একটা বিশেষ ধরনের ড্রাগ যেটা একটা অদ্ভুত নেশা সৃষ্টি করে। কিন্তু এই আর্থ সুগার হাইয়ের টেস্টিং করছিল কেন? 1 মিনিট, এগুলো আমরা নোট করি।
3 আগস্ট 2015 তুন ব্রিজ কলেজের স্টুডেন্টরা অজ্ঞান হয়ে গিয়েছিল। 6 আগস্ট 6 তারিখ খুশি আর্থকে শৈলেশের সঙ্গে সুগার হাই ড্রাগ কিনতে দেখে ফেলেছে। 7 আগস্ট কলেজের পার্কিং লট তৈরি হয়, কনস্ট্রাকশন শুরু হয়। 10 আগস্ট আর্থ সুগার হাই কেমিস্ট্রি ল্যাবরেটরিতে টেস্ট করে। 11 আগস্ট আর্থ কলেজ বোর্ডকে জানিয়েছিল শৈলেশ কলেজে ড্রাগস বিক্রি করে। 12 আগস্ট 2015 শৈলেশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর ওই দিনেই মানে 12 আগস্টের দিনেই আর্থকে খুন করা হয়। হয়ে গেছে? কি বুঝতে পারলে? স্যার, এতে পুরো গল্পটাই বোঝা যাচ্ছে। এমন কেউ ছিল যে কেমিস্ট্রি ল্যাবেই সুগার হাই ড্রাগস বানাতো। তোমার এরকম কেন মনে হচ্ছে? তাহলে আন্দাজে বলছি না, কনফার্ম কলেজের মধ্যে কেউ তো একজন ছিল যে সুগার হাই ড্রাগস বানাতো। আর সেটাও রাতে, যখন কেউ থাকতো না। আর তার সঙ্গতে ছিল কলেজের ওয়াচম্যান শৈলেশ। আর সেই ড্রাগসই শৈলেশ কলেজের স্টুডেন্টদের বেচতো। সেই কারণেই 3 তারিখে স্টুডেন্টস ল্যাবে অজ্ঞান হয়ে গেছিল স্যার। তার আগের রাতে ড্রাগস বানানোর পরে ওরা ওই জিনিসপত্রগুলো ঠিকমতো পরিষ্কার করেনি। সেই কারণেই হয়তো একটা স্ট্রং কেমিক্যাল রিয়াকশন হয়েছিল। এবারে বুঝতে পেরেছো? সেটা তো বুঝলাম, কিন্তু ভাই আমাকে একটা কথা বলো, আর্থের সন্দেহ কেন হয়েছিল? কারণ স্যার ও ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজ করত। ও হয়তো দেখেছে স্টোর রুম থেকে কেমিক্যাল আর জিনিসপত্র সরে যাচ্ছে, তখন ওর সন্দেহ হয়। আর যখন এই কেমিক্যাল রিয়াকশনটা হলো, আর তখন ওর বিশ্বাস হয়ে গেল কেউ ল্যাবের ব্যবহার করছে ড্রাগ বানানোর জন্য। তারপর 10 তারিখে আর্থ ল্যাবে সুগার হাইয়ের টেস্ট করেছিল, এইটা জানার জন্য যে ওগুলো সত্যি সত্যি ড্রাগস কিনা। তারপর টেস্টের পরে টেস্টের সমস্ত ডিটেল ও একটা রিপোর্টে লিখে নিল। যখন ওর জানতে পারলো যে এই সুগার হাই একটা ড্রাগস, তখন ও কলেজ বোর্ডকে একটা চিঠি লিখেছিল। যখন এই কথা ওই ড্রাগ বানানোর লোকেরা জানতে পারলো, তখন ওরা ভয় পেয়ে গেছিল কে এই অর্থ ওদের কাছে পৌঁছে যাবে। সেই কারণে আর্থকে মেরে দিয়েছিল। তারপরে স্যার শৈলেশকে মারে, যাতে ওর কোনো উইটনেসই না বেঁচে থাকে। কিন্তু স্যার, এরকমটা কে করতে পারে? যে কেউ হতে পারে, যার কেমিস্ট্রির ওপর খুব ভালো দখল আছে আর যে সবসময় ল্যাবে যাতায়াত করতো। স্যার, ওই কলেজের প্রিন্সিপাল, উনি তো শৈলেশকেও পুলিশের কাছে দেননি। কেমিস্ট্রির নলেজ তো লোকেশ, তুষার আর বীরেরও রয়েছে। হায়ার স্টাডির জন্য ওরা বড় বড় ইনস্টিটিউটেও গিয়েছিল, তাও সেটা স্টুডেন্ট লোন বা স্কলারশিপ ছাড়া। এত টাকা পেলো কোথা থেকে ওরা? স্যার, হতে পারে তার মা বাবা দিয়েছে, বা এমনও হতে পারে কোনো বেআইনি কাজ করেছে টাকার জন্য। যে কেউ হতে পারে, এদের মধ্যে কেউ বা বাইরের কেউ, কাউকে ভরসা করা যায় না। একটা কথা, এই আপনাদের এই খুশির ওপর ভরসা আছে স্যার? কেন দা? মানে যদি এই খুশি ভরসা করার মতন হয়, তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে। কিরকম প্ল্যান? আর্থ, শৈলেশ আর রাম আদর্শ তিনজনেই মারা গেছে। আর তোমার ষড়যন্ত্র আমি সব জানি। আর যদি তুমি চাও যে এটা গোপন থাকুক, তাহলে আজকে কলেজের পার্কিং লটে 1 কোটি টাকা নিয়ে চলে এসো। এই মেল পড়ে খুনি খুব ঘাবড়ে যাবে, এটা মনে করে যে কেউ তো আছে যে ওর আসল ব্যাপারটা জানে। স্যার, আই এম শিওর আজ রাতে ও নিশ্চয়ই আসবে। আর উইটনেসকে মারার চেষ্টাও করবে। তাই তো আমি বলছি স্যার, এসব কিছুর জন্য খুশির জীবনের রিস্ক নেওয়া কি ঠিক হবে? যদি অচেনা কাউকে দেখে খুনি ওখানে না আসে। আর আমাদের এমন কাউকে চাই যে ওই কলেজেই পড়ে। আর যাকে দেখে ওর মনে হয় যে হ্যাঁ, এ হয়তো ওর আসল ব্যাপারটা জানে। খুশি, তুমি একদম ভয় পাবে না, আমাদের টিম ওখানে থাকবে। ওকে, কিচ্ছু হবে না তোমার। এটা জিপিএস মাইক্রোচিপ, তুমি এটা তোমার কাছে রাখবে। আমরা তোমাকে ট্র্যাক করতে থাকবো।
আপনারা কাউকে দেখতে পেলেন কি? না, এখনো পর্যন্ত না। ঘাবড়িও না, তুমি শুধু অ্যালার্ট থেকো ব্যাস। তুমি একদম ভয় পাবে না, আমরা তোমার আশেপাশেই আছি, বুঝেছো? ওকে ওকে স্যার। স্যার খুনি মেল পড়েও আসেনি? আরে পঙ্কজ, হতে পারে সে মেলটা দেখেইনি। বা এটা হতে পারে যাদের আমরা মেল করেছিলাম এদের মধ্যে কেউ খুনি নয়। খুশি, তুমি অনেকটা টায়ার্ড হয়ে গেছো, যাও তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। অ্যান্ড থ্যাঙ্কস ফর এভরিথিং। যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাদের ফোন করো, ওকে? ভাই এরকম হতেই পারে না যে ওরা মেল পাওয়ার পরে ওখানে চেক করতে আসবে না। রবি, লোকেশনটা ভালো করে চেক করো, যেখানে খুশি ছিল তার আশপাশে আর কে কে ছিল। এই রাম আদর্শের ডিটেলসও চেক করতে হবে, এত বড় লোক কি করে হলো। খুনিকে ব্ল্যাকমেল করছে হয়তো। ব্ল্যাকমেল যদি করেই থাকে তো ওর টাকা কোথা থেকে আসতো? ফ্রেডি, ওর অ্যাকাউন্টটা ভালো করে চেক করো, দেখো ওর কাছে টাকা কোথা থেকে আসতো। স্যার পেয়ে গেছি। কাল রাতে তুষার, লোকেশ আর বীরের লোকেশন কলেজের আশেপাশেই ছিল। মানে এরা তিনজন মিলে ড্রাগস বানাচ্ছিল? এদের সবার ডিটেলসটা বের করো পঙ্কজ। কিন্তু স্যার এরা যদি ওখানেই থেকে থাকে তাহলে পার্কিং লটে এলো না কেন? দেখতে এসেছিল হয়তো যে ওদের ব্ল্যাকমেল কে করছে। আর ওরা হয়তো খুশিকে দেখে ফেলেছে, ওকে কেউ মেরে ফেলতে পারে। ফোন করো ওকে। সুইচ অফ আসছে। সুইচ অফ? স্যার এই তো 2 মিনিট আগেও ফ্রেন্ডসবুকে একটা স্ট্যাটাস আপডেট করলো, নিড আ ব্রেক, গোয়িং অন হলিডে। তাহলে ফোনটা সুইচ অফ হলো কি করে? আচ্ছা, খুশির কিছু ওই চিপ যেটা আমরা দিয়েছিলাম সেটা হয়তো ওর কাছেই আছে। ও লোকেশন ট্র্যাক করো, কোথায় আছে। স্যার, এই রাম আদর্শর রাম কাহিনী আমার মাথায় ঢুকে গেছে। 2রা আগস্ট 2015-র পরে ও একটার পর একটা বড় বড় গভর্নমেন্ট প্রজেক্ট পেতে থাকে এবং তার ফলেই ও আজকে এত বড় লোক। আর এই সমস্ত প্রজেক্ট দিয়েছিল একটাই লোক, প্রণব, কলেজের চেয়ারম্যান। স্যার একটা শকিং নিউজ আছে, প্রণব তুষারের আঙ্কেল। মাই গড, এর মানে হলো তুষার আর তার বন্ধুরা এই কলেজে ড্রাগ বানাচ্ছে আর প্রণবোদের প্রশ্রয় দিচ্ছে। আর এখন ওরা খুশিকে মারতে চাইছে। স্যার স্যার খুশির লোকেশন খুঁজে পেয়েছি। খুশি এখন কোথায় আছে? স্যার কোনো একটা আন্ডার কনস্ট্রাকশন সাইটে গিয়ে আটকে গেছে। একদম টাটকা সিমেন্ট। খুশি? 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 স্যার স্যার এ বেঁচে আছে। খুশি
ওরা হয়তো বেশি দূর যেতে পারেনি। ওদের ফটো সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, ধরা পড়ে যাবে। তিনটেকে তো পরে দেখবো, আগে ওই লোকটার ঘাড় ধরি যার হাত এদের মাথার উপরে আছে। প্রণব, ঠিক আছে। আপনারা? আগে হ্যাঁ, ওই দিন তো আপনিই বলেছিলেন যদি কোনোদিন কোনো প্রবলেম হয় আপনার কাছে চলে আসতে। হ্যাঁ, অফকোর্স আই রিমেম্বার। প্লিজ আমাকে বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। না ঠিক আছে, আমরা এখানে কিছু জিজ্ঞাসা করতে আসিনি, একটা ব্যাড নিউজ দিতে এসেছি। ব্যাড নিউজ? আগে হ্যাঁ, ওই মেয়েটা আছে না খুশি, ও বেঁচে গেছে। খুশি? কে খুশি? চিনি না আমি। কি বলছেন আপনি? আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আপনার শরীর ঠিক আছে তো? কিছু ওষুধ টষুধ খাবেন নাকি? নাকি আপনার স্মৃতিশক্তি ঠিক করার জন্য আপনাকে কোন ওষুধ খাওয়াতে হবে? বস, কাজ হয়ে গেছে। স্যার, ওই মেয়েটাকে তো আমরা পুঁতে দিয়েছো। যেভাবে আর্তা শৈলেশকে পুঁতে দিয়েছিলে, অন্তত ওই জুতোর থেকে ওই সিমেন্টগুলো তো পরিষ্কার করে নিতে, যার নিচে ওই মেয়েটাকে কবর দিয়েছো। হ্যাঁ, আর ওকে আমরা বাঁচিয়েও নিয়েছি। বলুন প্রণব বাবু, কিছু বলবেন আপনি? আমি অনেক টাকা কামাতে চেয়েছিলাম, আর তার জন্য সব থেকে সহজ উপায় ছিল ড্রাগস। আর আজকালকার ছেলে মেয়েদের এই নেশা করতে বেশি সময় লাগে না। আর তারপর আমি ড্রাগস বাইরে থেকে নিয়ে এসে আমার স্টুডেন্টদের বিক্রি করতে চাইনি। এই জন্য আপনি নিজেই ড্রাগস বানানো শুরু করে দিলেন এই কলেজের ল্যাবে। আর ওগুলো বিক্রি করার দায়িত্ব দিয়ে দিলে ওয়াচম্যান শৈলেশকে। আর আর্থ যখন তোমার সত্যিটা জানতে পেরে যায়, তখন তুমি ওকে মেরে ফেলো। আর শৈলেশকেও মেরে দিয়েছেন যাতে কোনো উইটনেস না থাকে। হ্যাঁ, তোমার কি মনে হলো আর্থের ফোনটাকে এখানে ওখানে পাঠিয়ে দিলেই পুলিশ বোকা বনে যাবে? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই মহান ব্যক্তিটি কে যে আর্থের মোবাইল নিয়ে ভারত ভ্রমণ করতে বেরিয়েছিল? ও, সেটা তুমি ছিলে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করার খুব শখ না তোমার? অনেক শহর তুমি ঘুরেছ, কিন্তু আসামি যতই ঘুরুক শেষে তাকে একটাই জায়গায় আসতে হয়, জেল। তোমরা তিনজন সেখানেই যাবে। আর খুব তাড়াতাড়ি তোমার ভাইপো তুষার আর তার দুজন সঙ্গী লোকেশ আর বীর, ওরা ওখানে চলে আসবে। হ্যাঁ, স্যার, লোকাল পুলিশ বলছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। একজন সাইকেল চালক এইসব দেখেছে, আর সে বলছে যখন এইসব ঘটনা ঘটছিল তখন কারের ড্রাইভার কারটাকে কন্ট্রোল করার বদলে বাইরে ঝাঁপানোর চেষ্টা করছিল, সাহায্যের জন্য চিৎকার করছিল। আমার মনে হচ্ছে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়। যেভাবে গাড়িটায় আগুন লেগেছে সেটা মনে হচ্ছে না নর্মাল। অবশ্যই এখানে কিছু এক্সেলারেন্ট ব্যবহার করা হয়েছে। এক্সেলারেন্ট? হ্যাঁ, এটা এমন এক ধরনের কেমিক্যাল যাতে আগুনটা অনেকটা বেড়ে যায়। আমার মনে হচ্ছে ওইটাই ব্যবহার করা হয়েছে। এখানে সবকিছু বোঝা যাবে না। আমি একটা কাজ করি, এই গাড়িটাকে আর লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই। স্যার, এই সে যে ওই অ্যাক্সিডেন্ট হতে দেখেছে। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল? কি দেখেছো তুমি? এই গাড়িটাই খুন করেছিল। গাড়িটা? হ্যাঁ স্যার, এই গাড়িটা পুরো পাগল হয়ে গিয়েছিল। গাড়ির কাঁচ, ওয়াইপার আর লাইট একসাথে চলছিল, আবার একসাথে নিভছিল। এই কারটা নিজের থেকেই ছুটে চলেছিল। গাড়ির লোকটা নিজে চালাচ্ছিল না, উনি বাইরে বেরিয়ে আসতে চাইছিল, হেল্প চাইছিল চিৎকার করে, কিন্তু গাড়িটা থামেইনি। আমাকে বিশ্বাস করুন, মনে হয় এই গাড়িটার মধ্যে ভূত আছে। ভূত? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমরা জানি যে তুমি মিথ্যে কথা বলছো না, কিন্তু এখানে যা কিছু ঘটেছে ওর কারণ ভূত নয়, অন্য কিছু হবে। ওটা আমরা জেনে যাব। স্যার, আমি বলছি কি, প্রত্যেকদিন রাতে এখান থেকে একজন মহিলা সাদা শাড়ি পরে বেরিয়ে প্রত্যেকটা লোকেদের ভয় দেখায়। আচ্ছা, ও তোমাকে কোনোদিন কিছু করেনি? হ্যাঁ পঙ্কজ,
আসুন আসুন, আপনি যা সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ। নাম্বার প্লেট খুব একটা ড্যামেজ হয়নি। নাম্বারটা ভালো করে দেখে নিয়ে এটার খোঁজ নাও। আচ্ছা দয়া, যদি গাড়িটা জোরে আসতো আর যদি খুব জোরে ব্রেক মারতো তাহলে তো টায়ারের মার্ক এখানে দেখা যেত। এখানে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। হতে পারে কেউ গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছে। স্যার, হতে পারে ওই মহিলাই ব্রেক ফেল করিয়ে দিয়েছিল। কোন মহিলা? স্যার, ওই সাইকেলের লোকটা বলছিল না যে ওই মহিলাই। স্যার, আমি ডেটাবেস চেক করেছি। এই গাড়িটা কোনো কার্তিক কুমারের নামে রেজিস্টার আছে। কার্তিক কুমার? কেন? কে এই কার্তিক কুমার? কোনো বড় ফিল্ম স্টার কিংবা সেলিব্রিটি কি? আরে স্যার, তার থেকেও ইম্পর্টেন্ট লোক। স্যারও মোবাইলের জগতে আলোড়ন সৃষ্টি করেছে। স্যার, এটা মার্ডার স্যার। ওকে কেউ মেরে ফেলেছে। এই বড় বড় মোবাইল কোম্পানি আছে না স্যার, এরা সবাই ওর শত্রু ছিল স্যার। ও কমন ম্যানদের জন্য একটা স্মার্টফোন বানিয়েছিল স্যার। ওর এই ফোনটা যদি মার্কেটে চলে আসতো তাহলে বড় বড় মোবাইল কোম্পানি তো একেবারে ধুলোয় মিশে যেত। সাধারণ মানুষের স্মার্টফোন? হ্যাঁ স্যার, ওনার কোম্পানি P2+ পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন বানায়। বড় বড় কোম্পানির টপ ব্র্যান্ড ফিচার্সগুলো যেগুলো থাকে না, ওই সব ফিচার্স এই ফোনটাতে থাকার কথা ছিল, তাও 10 গুণ কম দামে। স্যার, ওর কনফারেন্সের একটা ভিডিও আছে স্যার, আমি দেখাচ্ছি। এই দেখুন স্যার, এই ভিডিওটা দেখুন। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, শান্ত হন, শান্ত হন। এই হলো কার্তিক, আপনাদের প্রশ্নের উত্তর এই দেবে। ইলেকট্রনিক্স ফোনের যে বিশেষত্ব, ওটা আমাদের P2+ ফোনে সেই সমস্ত রয়েছে। যে ইলেকট্রনিক্স ফোন আপনাদের 50,000 টাকায় কিনতে হয়, ঠিক সেরকমই ফোন আমাদের কোম্পানি P2+ আপনাদের মাত্র 5,000 টাকায় দেবে। কিন্তু এত কম দামে এত হাই স্মার্টফোন আপনারা দেবেন কি করে? আমি ইলেকট্রনিক্সে প্রায় 5 বছর কাজ করেছি। ওরা আসলে আপনাদের কাছ থেকে যে ফোনের দামটা নেয় সেটা প্রয়োজনের থেকে অনেক অনেক বেশি, আর তার পেছনে একটা কারণও আছে। শোরুমের খরচা, প্রমোশনস, লোকেদের বোনাস, তাদের মাইনে। তো যখন ওরা ফোন বেচে, আপনাদের কাছে ফোন পৌঁছয়, তখন এই সমস্ত কিছু মিলিয়ে ওই ফোনটার দাম অনেক বেশি হয়ে যায়। কিন্তু P2+ এরকমটা ঘটবে না। P2+ আপনাদের ফোন দেবে, খুবই সস্তা দামেই দেবে। কারণ